आपकी আদালতে এআইএমআইএম এর প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওয়েসির ওপর অভিযোগ হলো যে উনি হলেন অ্যাক্সিডেন্টাল পলিটিশিয়ান। আসাদুদ্দিনজি, এটা কি সত্যি যে রাজনীতিতে আসার আপনার কোনো ইচ্ছা ছিল না? আপনি ক্রিকেটার হতে চেয়েছিলেন, খুব ভালো ফাস্ট বোলারও ছিলেন। আপনার আর আমার জীবনের ভাগ্য আমাদের হাতে থাকে না। সেটা শুধুমাত্র উপরওয়ালার হাতেই রয়েছে। কিন্তু হ্যাঁ, মানে ওই সেই সময় অল্প বয়সে একটা ইচ্ছে ছিল তো ক্রিকেটার হওয়ার। তারপর বড়রা বোঝালেন যে, "এখন পড়াশোনা করার সময়, ডিগ্রি উপার্জন করো।" আমি আমার বাবার কথা শুনলাম। তারপর ডিগ্রি উপার্জন করার জন্য চলে গেলাম। সেই কথা মনে আছে আপনার, যেখানে আপনি ৬ টা উইকেট নিয়েছিলেন? হ্যাঁ, সেটা ওসমানিয়া ইউনিভার্সিটি ভার্সাস ব্যাঙ্গালোর ইউনিভার্সিটির আ ইন্টার ভার্সিটি ফাইনাল ছিল। ওসমান ইউনিভার্সিটির মাঠে আর আমি ওসমান ইউনিভার্সিটির ওপেনিং বোলার ছিলাম। আর আমি তখন ম্যাচে ৬ টা উইকেট নিয়েছিলাম। আর ২য় বেঙ্গালুরু ইউনিভার্সিটি থেকে ভেঙ্কটেশ প্রসাদ বোলিং ওপেন করছিলেন। তো উনি হয়তো ১ টা কি ২ টো উইকেট পেয়েছিলেন। উনি সাউথ জোন ইউনিভার্সিটিতে সিলেক্ট হননি, কিন্তু আমি হয়েছিলাম। আর তারপর ওই ক্রিকেটের ক্যারিয়ার শেষ হয়ে গেল। আপনি তো ক্রিকেটের খুবই ক্ষতি করে দিলেন। আমরা একজন ভালো বোলার মিস করলাম। না, না, আমার লাভই হয়েছিল। আজকের কথা বলতে পারছি না। দেখুন, খেলায় বা ক্রিকেটে কি হতো সেটা জানি না। কিন্তু আমার সঙ্গে আমার যত সঙ্গী সাথীরা ছিল মাশাআল্লাহ খুব ভালো খেলোয়াড় ছিলেন। খুবই ভালো ব্যাটসম্যান ছিল, ভালো বোলার ছিল। বাট আসল ব্যাপার হলো জীবন তো হলো একটা যাত্রা। কোন লক্ষ্যে কোন পথে নিয়ে যাবে সেটা কেউ জানে না। তারপর আপনি উকিল হতে চেয়েছিলেন। হ্যাঁ, ওকালতি মানে আমি লন্ডন থেকে এলএলবি করেছি। তারপর লিংকনস ইন থেকে বারোয়াট ল করেছি। আর আমি ইউএস গিয়ে এলএম করতে চেয়েছিলাম। কিন্তু আমার বাবা বললেন যে, "ব্যারিস্টার হও।" আর তারপর আমি সেটা করলাম। উনার আশীর্বাদ ছিল। আমি সফলও হলাম। কোন রকম অভিযোগ নেই। কিন্তু আমাদের কাছে অভিযোগ আছে যে আপনি একজন খুবই ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন। আপনি ম্যাকডোনাল্ডে কাজ করেছেন, আপনি অক্সফোর্ড স্টোরেও কাজ করেছেন। একদম। এমনিতেও তো এগুলো সবাই করে। যতজন ছাত্র যায় সবাই করে। আমি কোন এক্সেপশনাল পুরোনো নই। দিনের একটা ছবি আমার কাছে আছে যেটা আমি সকলকে দেখাতে চাই। আপনি কত হ্যান্ডসাম দেখতে ছিলেন। এখন নই কি? এখন কি নই? আপনি আজও হ্যান্ডসাম, কিন্তু রাজনীতির জন্য এই যে টুপি, দাড়ি, আচকান, পাজামা। না, না, এটা রাজনীতির জন্য নয়। এটা হলো আমাদের হায়দ্রাবাদের একটা সভ্যতার অংশ। এর মধ্যে নিজেকে আমি কমফোর্টেবল অনুভব করি। আমি রাজনৈতিক কারণে পড়ি না। কিন্তু আপনি রাজনীতিতে এলেন কি করে? আমি যখন 94 এ ফিরে এলাম, আ তখন সেই সময় আমার বাবা এবং পার্টির যে সমস্ত বড় নেতারা ছিলেন, সবাই আমাকে বোঝালেন যে, "দেখো, রাজনীতিতে লেখাপড়া জানা মানুষের খুবই প্রয়োজন। আর তুমি আল্লাহ তোমাকে উপযুক্ত তৈরি করেছে। তুমি পার্টির জন্য কাজ করো, পার্টিকে সময় দাও।" আর আমি যখন 94 এ ইলেকশনে দাঁড়ালাম, তখন আমাদের পার্টি থেকে একজনই এমএলএ জিতেছিল, সিঙ্গল এমএলএ। সেটা আমি ছিলাম। তাই সেই ৫ বছর খুব পরিশ্রম করতে হয়েছিল। 94 এ আমি এমএলএ হলাম। আবার 96 এ পার্লামেন্ট ইলেকশন চলে এলো। একটু শ্বাস নিতে না নিতেই আবার 98 এ পার্লামেন্ট ইলেকশন চলে এলো। আবার 99 এ আবার একটা চলে এলো। তাতে কি হলো যে আম মানে আ যেহেতু ইসলামিক ক্যালেন্ডারের ধরন অনুযায়ী আমি সফরের মাসে জন্ম নিয়েছিলাম। আর আমার মা আমাকে অভিযোগ করত যে, "তুই তো বাড়িতেই থাকিস না।" আর আমি বললাম, "মা, তুমি তো আমাকে সফরের মাসে জন্ম দিয়েছ। তো সেই অনুযায়ী তো চলছে।" তাই সেই সফর থেকে রাজনৈতিক সফর শুরু হয়ে গেল। অভিযোগ নিশ্চয়ই আপনার ওয়াইফেরও ছিল, কারণ যেদিন বিয়ে হয়েছিল তার পরের দিন সকালে সোজা বিধানসভায় ভাষণ দিতে চলে গেলেন। হ্যাঁ, আপনি এটা এটা রজতবাবু, আপনার পুরনো ক্ষত জাগিয়ে তোলার একটা ভীষণ বাজে অভ্যাস আছে। আপনি তো আপনার বাড়ি চলে যাবেন। আমাকেও তো বাড়ি ফিরতে হবে নাকি? তো বাড়িতে এমন অনেক কথা হয় যা মানুষ ভোলে না। তো সেটা আপনার উইক পয়েন্ট ও হয়ে যায়। আপনার বাড়িতেও নিশ্চয়ই কখনো, কখনো ব্যবহার হয় আপনার বিরুদ্ধে? অনেক বেশি। হ্যাঁ, একদমই তাই। ২-১ টা প্রশ্ন আমরা পাবলিকের কাছ থেকেও নিতে পারবো। হ্যাঁ, বলুন। এই সবে ইউএইতে একটা অনেক বড় মন্দির তৈরি হয়েছে প্রধানমন্ত্রী মোদিবাবুর পরিশ্রমে। তাহলে আপনি এই ব্যাপারে খুশি হয়েছেন না হননি? না, এটা তো আমি যেদিন UAE-র বাদশা হয়ে যাব সেদিন উত্তর দিতে পারব। আমি তো UAE-র বাদশা নই। উনি তো শুধু জানতে চাইছেন যে আপনি এতে খুশি হয়েছেন না খুশি না, হননি? আমি এই কারণে খুশি হয়েছি যে ওখানে UAE আমাদের একটা স্ট্র্যাটেজিক পার্টনার। UAE তে আমাদের ল লক্ষ, লক্ষ ভারতীয় লোক কাজ করে, ফরেন এক্সচেঞ্জও পাঠায়। আর ওখানকার বাদশাও সিদ্ধান্ত নিয়েছেন এবং মোদিবাবুও তাকে রিকোয়েস্ট করেছিলেন। তাই উনি তখন পারমিশন দিলেন। তাই দুটো দেশের রিলেশনশিপ যখন ভালো থাকে, তখন সেটা খুবই ভালো কথা। কারণ অনেকটা পরিমাণ ফরেন এক্সচেঞ্জ সেখান থেকে আসে। আমাদের অনেক বড় ট্রেড পার্টনার ওরা। আর ইন্ডিয়াতেও ওদের ইনভেস্টমেন্ট রয়েছে।
কিন্তু আজকাল তো বেশিরভাগ লোক আমি দেখেছি জাভেদ আখতারজিও জয় সিয়া রামের ধ্বনি দিচ্ছিলেন। আচ্ছা, উনি কবে থেকে ধর্মে বিশ্বাস করতে শুরু করলেন? উনি তো একজন এথিস্ট, তাই না? তো উনি তো এটা তো একটা নোন ফ্যাক্ট। উনি তো বলেন যে আ আ আমি কাউকে মানিই না। উনি এও বলেছেন যে ভারতে যে জামুরিয়াত ডেমোক্রেসি বেঁচে রয়েছে সেটা হিন্দুদের জন্য বেঁচে আছে। না, উনি মিথ্যে কথা বলছেন। এই কারণে যদি জমহুরিয়ত বেঁচে থেকে থাকে আর বেঁচে থাকবে আ যেকোনো পরিস্থিতিতে সংবিধান যেটা বাবা সাহেব আম্বেদকর তৈরি করেছেন, দেখুন সংবিধান গাইড করে। কোনো কমিউনিটি যদি নিজের জায়গায় থাকে, কিন্তু সবাইকে গোটা দেশকে গাইড করে কিন্তু সংবিধানই। সংবিধান হলো আমাদের রিলিজিয়াস নিউট্রাল। আর যতক্ষণ সেই সংবিধান থাকবে, আ এই জমহুরিয়ত একটু দুর্বল হয়ে গেছে হয়তো সেটা ঠিকই, কিন্তু জমহুরিয়ত আছেই। আপনি বলছেন কমজোর হয়ে গেছে, কিন্তু অনেকগুলো মৌলানা, মৌলভী, উলেমা এখন বরেলভি হলেন উলেমা, মৌলানা শাহাবুদ্দিন রিজভী। উনি বলেছেন যে যারা সেকুলার বলা মুসলমানদের ব্যবহার করে মোদিকে ভোট দেওয়ার জন্যে। তো মৌলানার উচিত হলো মোদিজির কাছ থেকে টিকিট নিয়ে এমপির ইলেকশন জিতে যাওয়া। বলুন ইউপির থেকে টিকিট নিয়ে নিতে। এই পৃথিবীকে যদি বাঁচাতে পারে তাহলে আমাকে আপনি আবার ডেকে আনবেন। আরে উনি একজন মৌলানা, বলে ফেলেছেন বেচারা। খেজুর খেয়ে ফেলেছেন। তাই বলার জন্য বলে ফেলেছেন হয়তো। কিন্তু আপনি দেখছেন যে আজকাল সময় বদলে গেছে। আগে মানুষ মুসলমানদের আর তাদের ভোটের কথা বলতেন, এখন শুধু হিন্দুদের ভোটের কথা বলেন, রাম মন্দিরের কথা বলেন। না, আমি যখন ২০১৪ তে নরেন্দ্র মোদী যখন ভারতের প্রধানমন্ত্রী হলেন, আমি আমার স্পিচে বলেছিলাম যে, "আমি আপনাকে একটা জিনিসের জন্য শুভকামনা জানাচ্ছি। কারণ আপনি এই মিথকে ভেঙে দিয়েছেন। মুসলিম ভোট ব্যাংক। এটা হলো একটা মুসলিম ভোট ব্যাংকের মিথ। এটা একটা কল্পনা, বাস্তবের সঙ্গে যার কোনো সম্পর্কই নেই। এই দেশে চিরকাল ধরেই মেজরিটি ভোট ব্যাংক ছিল। কিন্তু মুসলমানদের আনন্দ দেওয়ার জন্য খুব সুন্দর কথা বলা মানে, "আরে আপনাদের ভোট ব্যাংক।" আরে ভাই আপনাদের কোনো ভোট ব্যাংকই ছিল না। যদি ওদের ভোট ব্যাংক থাকতো তাহলে পপুলেশন এর হিসেবে কতজন এমপি জিততে পেরেছে? আর নরেন্দ্র মোদি বাবু তো মুসলমানদের পলিটিক্যালি মার্জিনালাইজ করে দিয়েছেন। উনি মুসলিম ভোট সম্পর্কে কথাও বলেন না। কাউকে টিকিটও দেন না। উনার কাছে একটাও মুসলিম এমপি নেই, মুসলিম মিনিস্টারও নেই। তো এইটাই হলো বাস্তব। যে ওনাদের বা বিজেপির কোনো প্রয়োজনই নেই। একদম মার্জিনালাইজ করে রেখেছেন পলিটিক্যালি, সোশ্যালি আ আ এই দেশের মুসলিম মাইনরিটিকে। কিন্তু তেজস্বী যাদব আজকাল অনেক কথা বলছেন। উনি বলছেন মায়ের সাথে বাবাও। না। ওনার কায়দাই হলো এটা যে যাদবই হবেন মুখ্যমন্ত্রী আর মুসলমানরা চালা হয়ে থাকবে। ওরা শুধুমাত্র ওয়াই তেই বিশ্বাস করে, এম কে শুধু ব্যবহার করে রাজত্বে আসার জন্য। আর তারপর তো এম দূরে সরে যায়। কিন্তু আপনি তো বিহারে গিয়েছিলেন, সেখানে আপনাকে এমএলএ ছেড়ে চলে গেছেন। সেখানে আমাদের এমএলএ কে আরজেডিরা কিনে নিয়েছিল। ৫ টা নয়, ৫ জন এমএলএ জিতেছিল আমাদের। আমরা ৪ বছর পরিশ্রম করেছি। আর ৫ জন এমএলএ সীমাঞ্চল, যেটা ভারতের সবথেকে ব্যাকওয়ার্ড এরিয়া, ওখান থেকে আমাদের এমএলএরা জিতে এসেছিল। তো লালু বাবুর শুরুর থেকেই এই চেষ্টা ছিল। আজ আমি এটা বলছি, যখন উনি জেলে ছিলেন তখন আমাকে ফোন করতেন। আমি ওনার ফোন তুলতাম না। বহু মানুষ আমাকে বলতেন, "ফোন থেকে কথা বলবেন না। আপনি কেন ফোনে কথা বলতে চাইছেন না?" আমি বলতাম, "সারা পৃথিবীর লোক আমার ফোনের কথা শোনে। আমি কেন কথা বলব যে জেলে আছে তার সঙ্গে?" তারপর অন্য কেউ একজন এসে বলত কথা বলার জন্য। আমি বলতাম, "বলব না।" তারা বলত যে, "তোমাদের এমএলএ আমাদেরকে দিয়ে দাও।" আমি বলতাম, "কেন দেব এমএলএ? আপনি আমাদের ৫ জন এমএলএ যারা জিতেছে তাদের মধ্যে ৪ জন যারা বেইমান তাদেরকে কিনে নিয়েছেন। আর কেনার পর সীমাঞ্চলকে আপনি কি করেছেন? সীমাঞ্চলের কোনো উন্নতি আপনি করেননি। এখন কি হচ্ছে? এখন উনার হাত থেকে রাজত্ব চলে গেছে। এখন তেজস্বীকে বলতে হবে যে, "হাউ ডু ইউ ফিল? এখন ভালো লাগছে তো আপনার?" না, তেজস্বীর একটা দোষ আছে, কাকা তো পাল্টি খেয়েছে। আমি যদি মানে ১৯ টা সিটে লড়াই করি তাহলে আমি ভোট কাটি আরকি। আর আপনি যদি বিজেপিকে দুবার রাজত্ব দিয়ে দেন তাহলে আপনি রাজা হরিশ্চন্দ্র হয়ে যাচ্ছেন। আপনি বলুন তো এইসব কি? এত পলিটিক্যাল অপোজিশন কিসের? এর দ্বারা একটাই কথা প্রমাণিত হয় যে এই দেশে কেউই চায় না যে মুসলমানদের একটা পলিটিক্যাল লিডারশিপ তৈরি হোক। দেখুন, অনেক লিডারই তো রয়েছেন, যেমন মমতা ব্যানার্জি রয়েছেন। উনার ব্যাপারে তো শোনা যায় যে উনি হলেন মুসলিমদের রক্ষক। আমি আর আমি আমি বুঝেছি রাজেশবাবু, আমি বুঝতে পেরেছি আপনি কোন দিকে নিয়ে যাচ্ছেন আমাকে। আমি অবশ্যই উত্তর দেব, আপনি জবাব পেয়ে যাবেন সেটার। হ্যাঁ, এটা একদমই সত্যি কথা। আপনি আর আমি যদি কখনো মালদা, মুর্শিদাবাদ চলেও যাই,
সেখানে গেলে আপনি দেখতে পাবেন যে ওই যে মাটির মধ্যে যে জল রয়েছে, WHO র লিমিটের থেকেও বেশি আর্সেনিক রয়েছে সেটার মধ্যে। আপনি যদি সেই জায়গায় চলে যান আর কোনো মুসলিম মহিলার হাতের আঙুলটা দেখেন, তো আপনি দেখতে পাবেন যে সেই আঙুলগুলোর মধ্যে ক্ষত রয়েছে, কারণ উনারা বিড়ি বানায়। তো আপনি আমাকে বলুন সেকুলারিজম এর মানেটা কি থাকলো? আপনি কিসের সেকুলারিজম করছেন? কতটা শেয়ার রয়েছে আপনার গভর্নমেন্ট এমপ্লয়মেন্টে? তো এখানেই তো মুসলিম কমিউনিটিকে বোঝার একটা ব্যাপার। আপনাকে শুধু ব্যবহার করা হচ্ছে। আর আপনাকে আপনার লিডারশিপ তৈরি করে নিতে কিন্তু হবে। সেখানে তো মানুষ এন ব্লক ভোট দিয়ে অবশ্যই থাকেন। দিয়ে থাকেন, অবশ্যই দিয়ে থাকেন। সেটাই তো দিয়ে থাকেন। কারণ তাদের কাছে কোনো অপশনও নেই। আর ওদের মনে হয় যে কংগ্রেস আর সিপিএমও কিছুই করেনি। লেফট ফ্রন্টের গভর্নমেন্ট ছিল, কিন্তু সেখানে যে সোশ্যাল ইকোনমিক হেলথ ইন্ডিকেটরস বাংলার মুসলমানদের খুবই খারাপ অবস্থা। এটা ডিনাই করার কোনো জায়গাই নেই। সমস্ত ডেটা রয়েছে। আর আপনারা বাজেট কি দিচ্ছেন? বাজেটও খুব কম দিচ্ছেন। কিন্তু মুসলমানরা সিম্বলিজম খুব পছন্দ করে। এরপর যখন রমজান আসবে তখন চিফ মিনিস্টার সাদা কাপড় মাথায় জড়িয়ে একেবারে বসে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন আর আমরা সবাই খুশি। উনি বিসমিল্লাহির রহমানির রহিম বললেন। আরে ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, তাতে আমাদের কি বিসমিল্লাহ হলো? সেটা নিয়ে কোনো চিন্তাই নেই। তো এটাই হলো এই ব্যাপারগুলো। তো আপনি ভোটের জন্য এই সমস্ত ব্যবহার করছেন, কিন্তু তাতে তো কোনো লাভ হচ্ছে না। কোনো লাভই হচ্ছে না। এখন আপনি দেখুন যে ওইখানে যে গন্ডগোল হচ্ছে, শাহজাহান শেখ। একদম। আপনি কেন এই ধরনের মানুষকে প্রমোট করছেন? আপনারা কেন তাদেরকে এগিয়ে নিয়ে আসছেন? এখন বিজেপি সুযোগ পেয়ে গেছে, মানে হিন্দু মুসলিম করে দিয়েছে। আর শাহজাহান শেখের ২ জন সঙ্গী হিন্দু ছিল। তো এইসবই হচ্ছে। আর আমি নিজে মালদা মুর্শিদাবাদ ঘুরে এসেছি। এই সেখানকার কারণেই অবস্থা খুবই বিজেপি খারাপ। সুযোগ পাচ্ছে যে আজকাল সবাই বিজেপির দিকেই ঝুঁকছে। অশোক চৌহানও বিজেপিতে চলে গেলেন। না, ইউপিতে আ যত আ সমাজবাদী পার্টির আপার কাস্ট আ এমএলএরা ছিলেন, তারা বিজেপি ক্যান্ডিডেটদের ভোট দিয়েছেন। জয় হিন্দ চৌধুরীর পার্টির যে ৯ জন এমএলএ রয়েছে, তাদের মধ্যে ২ জন মুসলমান। তারাও বিজেপিকে ভোট দিয়েছেন। অশোক রাও চৌহান, যিনি আমাকে গালাগাল দিতেন নান্দিয়ারের, আমি যখনই নান্দিয়ার যেতাম বলত, "বি টিম এসে গেছে, ওর থেকে সাবধানে থেকো।" আর এখন উনি গিয়ে হাত মিলিয়েছেন, যে আমাকে বলত যে আমার সঙ্গে যোগসাজশ আছে। অনেক কিছু এরকম ভালোই হচ্ছে, মুখোশ খুলে যাচ্ছে। আর সবাই বলছে, দেখছে যে কেমন করে এরা হিমাচল সেকুলারিজম এর প্রদেশে মানে তো সরকারই উল্টে যাবে। একদম সরকার পাল্টে যাবে। সরকার একেবারে পাল্টে যাবে। এখন এটা ভালো হয়েছে যে আমি ১০-১৫ দিন আগে হিমাচল যাইনি। কারণ যদি যেতাম তাহলে ওরা আমার উপর অভিযোগ করত, আবার ওখানে গিয়ে কি করেছেন ইনি? এদেরই এদেরই এমএলএরা এদেরই এমএলএরা চলে যাচ্ছেন। ক্রস ভোটিং করছেন। আর এইভাবেই অভিষেক মানু সিংভি সাহেবকে উনারা হারিয়ে দিয়েছেন। খুব ভালো লয়ার ছিলেন। আপনি উনাকে হারিয়ে দিলেন সেখান থেকে। এটাই হলো এদের একটা ভুল। আমি এখন এটাই বলছি যে আপনার মধ্যে courage of conviction নেই। আপনি যদি নরেন্দ্র মোদির সঙ্গে আইডিওলজি নিয়ে মোকাবিলা করেন, তাহলেই তো আপনি জিততে পারবেন। কিন্তু আপনি তো সেটা না বলে আপনি বলছেন যে আপনি উনার থেকেও বড় হিন্দুত্বের লিডার। তাহলে ভুগুন এবারে। জাটেদের লিডার থাকবে, ঠাকুরদের থাকবে, ব্রাহ্মণদের থাকবে, যাদবদের থাকবে, কুর্মীদের থাকবে, কুশওয়াহাদের থাকবে, মারাঠাদের থাকবে। দলিতদের মধ্যে ২ টো জাতের মধ্যে হবে, ওবিসির নেতা হবে। ভারতের প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে থেকে বলবেন যে আমি হলাম সবথেকে বড় ওবিসি। কিন্তু মুসলমানদের মধ্যে কেউই হবে না। ভাই, ১৭ কোটি জনসংখ্যা রয়েছে। আর আপনার কোনো পলিটিক্যাল লিডারশিপ থাকবে না, তাহলে সেটা কি আমাদের ডেমোক্রেসির ক্ষেত্রে খুব ভালো আপনার ব্যাপার? চেষ্টা করতে করতেই ২৮ বছর কেটে গেল। তাহলে আপনি লিডারশিপ দাঁড় করাতে পারলেন স্যার, না কেন? আমি 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 আপনাকে বলছি, ২৮ বছর ধরে যে যে রোগ যে রোগ ৪৫ বছর ধরে ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে, সেটা কি ২৮ বছরে শেষ হয়ে যাবে? সবথেকে বড় ভুল যেটা মুসলমানেরা করেছে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট, লখনৌয়ের সেই মাঠে দাঁড়িয়ে থেকে বলা যে আমরা রাজনীতিতে অংশ নেব না, আমরা পলিটিক্যাল লিডারশিপ থেকে সরে যাব, আর আমরা এই পার্টির উপর ভরসা করব। যে পার্টির উপর আপনি ভরসা করলেন, সেই পার্টি জিবি পন্থের সময় বাবরি মসজিদে মূর্তি রেখে দিলেন। আর সেই পার্টি মালিয়ানা, হাশিমপুরা, নেল্লির গন্ডগোল হয়েছিল। তাহলে বলুন, ভারতে আজ পার্লামেন্টে কতজন মুসলিম এমপি রয়েছে? কিন্তু এই কথাটাও তো সত্যি যে এই দেশে যে মুসলমানরা রয়েছে তারা আসাদুদ্দিন ওবেসির ওপর ভরসা করেন না। তাদের মনে হয় যে উনি বিজেপিকে সাহায্য করবেন। না, ঠিক আছে, আমার উপর ভরসা করতে হবে না। আমাকে খারিজ করে দিন। ওই একটা শায়রের শায়রি আছে না? যদি নিজের মনে ডুব দিয়ে জীবনের সুড়ঙ্গ খুঁজে পাও, তাই যদি আমার না হতে পারো অন্তত নিজের তো হও। আরে তুমি তো নিজেরই হতে চাইছো না।
ভাই আপনি আপনি যে কোনো মুসলমানকে জিজ্ঞেস করুন, হ্যাঁ, এইসব কথা সত্যি। লিডার হয়ে যাও। তখন বলবে, "না, না আমাদের কাছে তো ওই নেতাই নেই। আমাদের কাছে ওই পার্টি আছে। আমাদের কাছে" আরে কিছুই হবার নয়। কিছুই হবে না। ওরা আপনাকে বলে না তো, "তুম अगर मुझको ना चाहो तो कोई बात नहीं, तुम किसी और को चाहोगी तो मुश्किल होगी"? না আমি না সেটা আসলে এই ব্যাপারটা হলো যে রজতবাবু নিজের কলেজের সময়ের কথা বলছেন। এর পেছনেও একটা গল্প রয়েছে। তো আমার ব্যাপারটা এমন নয়। আমি বলছি যে তুমি আমাকে যদি না চাও তাহলে কোনো ব্যাপার না। অন্য কাউকে চাইতেই পারো। ভাই তুমি কাউকে তো ভালোবাসো, কাউকে তো নিজের করে নাও। তুমি কতদিন ধরে শুধু বেইমানের গল্প বলে বেড়াবে সবাইকে? ভাই কাউকে তো আপন করে নাও। শিখেরা যখন নিজেদের লিডারশিপ তৈরি করে নিল, তেমন প্রত্যেকটা জাতের মধ্যে লিডারশিপ আছে। এটা নিয়ে কেউ ডিনাই করতেই পারবে না। কিন্তু যেখানে মুসলমানদের পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট এর কথা আসবে, ও! জিন্নাহর কথা মনে পড়ে যায়। আরে ভাই জিন্নাহকে আমরা সরিয়ে দিয়েছি। আমরা রিজেক্ট করেছি জিন্নাহকে, তাই তো আমরা এই জায়গায় রয়েছি। আর যতদিন বেঁচে আছি থাকবো। পলিটিক্যাল লিডারশিপ যদি না হয় তাহলে এইভাবে আমাদেরকে আ আ বা টানা-হ্যাচড়া করা হবে, ব্যবহার করা হবে আর 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 ন্যায়ও হবে না।